ব্যবস্থাপনা, এই সামগ্রিক অবস্থা দেখে মনে হচ্ছে যে বিএনপির চেয়ে আওয়ামী লীগই এখন শক্তিশালী অবস্থানে আছে, জামাতের চেয়ে আওয়ামী লীগই এখন শক্তিশালী অবস্থানে আছে। এবং আজকে বলছি তারা কত দ্রুত সময়ে ফিরবে। আমি বলেছিলাম 5-6 বছর লাগবে। তো শক্তিমত্তা, স্বতন্ত্র নির্বাচন, বিভিন্ন দলে ঢুকে নির্বাচন, অথবা নিজ মার্কাতেও যদি নির্বাচন করে, যেভাবেই হোক আওয়ামী লীগের একটা পর্ষণ থাকবে যেটা জামাতের চেয়েও অনেক শক্তিশালী হবে, যেভাবেই হোক। তো এটাই আর কি, আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। ডক্টর ইউনূস নিজেই আওয়ামী লীগের লোকদেরকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছেন, আসার সুযোগ দিচ্ছেন, একটা সহজ হয়ে গেল। হামিদ খান সাহেব সাহসিকতার সাথে আওয়ামী লীগকে রক্ষা করলেন এই দফায়, যে ফিরে গিয়ে মানে দেশ থেকে চলে গিয়ে আবার ফিরে আসলেন, একটা হিম্মতের বিষয়, এই আর কি। তো অনেক মানুষ অনেক মতামত দেবে, তারা তো তাদের প্রিয় ব্যক্তির ভুল ধরা শুনতে চায় না। হ্যাঁ, তারা তো তাদের ব্রেইন এবং মগজ নির্দিষ্ট ব্যক্তির কাছে বর্গা দিয়ে রাখছে, এটা তো খুবই স্বাভাবিক, তারা একটু অপছন্দ করবে। আবার আছে গ্রামীণের কিস্তি তোলা লোকগুলো, তাদেরকেও এখানে লেগে দিয়েছে আমাদের পেছনে। খুব বেশি না, ধরেন 100 জন মানুষকেও যদি আমার পিছে লাগায় দেয়, 100 জন যদি 3টা করে কমেন্ট করে, তাহলে মনে হবে যে সবাই আমার বিরুদ্ধে। মাত্র 100 জন মানুষকে দিয়ে আমার পুরা লাইফটা নেতিবাচক দেখানোর সুযোগ রয়েছে, খুবই স্বাভাবিক। চলেন পার্থক্য করে ফেলি। যারা আমার এই বক্তব্য সমর্থন করেন তারা হলো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট এগুলো দিবেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন অ্যাংরি রিয়েক্ট। দেখবেন আমার এই লাইভে সব মিলিয়ে 100 জন মানুষও পাওয়া যাবে না অ্যাংরি রিয়েক্ট দিয়েছে এই বক্তব্যগুলোকে অপছন্দ করে, অসম্মান করে। তাহলে কারা করছে? ওই সার্জিসরা বলছে ফেক আইডি খুলতে হবে, ফেক আইডি খুইলে হ্যারাসমেন্ট করতে হবে। আবার গ্রামীণের কিস্তি তোলা লোকগুলো আছে, ওরা আইসা, এই সব মিলে 1-150 মানুষ এসা নেতিবাচক কমেন্ট করবে। ঠিক আছে, তো এটা খুবই স্বাভাবিক, দেখা যাবে। আমরা রাজনীতিতে এই দুর্বৃত্তায়ন আমরা রুখে দিব, রাজনীতিতে এই লোভ লালসা লুকিয়ে দিব। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কথা অব্যাহত থাকবে। পিএস এপিএস দের জালিয়াতি, নগদে জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক, দেখেন, চিন্তা করেন। তো এরা সব অস্বীকার করবে, সবকিছু বলবে মিথ্যা। 29 সাল পর্যন্ত কর মওকুফ, সেটা মিথ্যা। তারপরে 666 কোটি টাকা কর, সেটা মিথ্যা। নাগরিকদের উপরে করের বোঝা বাড়াচ্ছে আর নিজের উপর থেকে কর হালকা করছে। এটাই হলো ডক্টর ইউনূসের সততার মানদণ্ড। এই সততা নিয়ে উনি দেশকে সুন্দর করে সাজাতে চান। সবাই কর দিবে কিন্তু উনি কর দিবেন না। ঠিক আছে, ডক্টর ইউনূস যদি কর মাপ নিয়ে চলতে চান তাহলে উনি আসলে কত টাকা কর মাপ নেবেন? ডক্টর ইউনূস যদি কর মাপ নেন, ওনার করের মাপের সংখ্যা কত হতে পারে? 5 বছরে ওনার কর মাপের সংখ্যা হতে পারে বেশি না, কমপক্ষে 2টা পদ্মা সেতুর সমান পরিমাণ, 60,000 কোটি টাকার মতো হবে 5 বছরে যদি উনি কর মওকুফ নেন। ওনার গ্রামীণ ফোন যদি কর জালিয়াতি করতেই থাকে তাহলে কত পরিমাণ হবে? ধরেন যদি 8 কোটি গ্রামীণের সিম থাকে, এই 8 কোটি সিম থেকে যদি 100 টাকা করেও যদি কর জালিয়াতি করে তাহলে কত টাকা হচ্ছে? 8,000 কোটি টাকা নাকি, বা 800 কোটি টাকা। যা জাস্ট এদের কর জালিয়াতির সাইজগুলো দেখেন। এবং ডক্টর ইউনূসের কর ফাঁকি দেওয়ার ঘটনা শেখ হাসিনার সময়ে বাংলা ট্রিবিউনে নিউজ প্রকাশিত হয়েছিল। 50,000 কোটি টাকা এনবিআর গ্রামীণ ফোন থেকে পাবে যদি সঠিকভাবে তারা কর দিত। তো এগুলো বলতে দিতে চায় না, এই চুরির খবরগুলো প্রকাশ করতে দিতে চায় না। একই জেলা থেকে
8 জন 9 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, একই বিভাগ থেকে 14-15 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, অন্যান্য বিভাগগুলো বঞ্চিত করছে, সম্পদের বন্টন ঠিক মতো হচ্ছে না। আবার ওই উপদেষ্টারা যেই পিএস এপিএস নিয়োগ দিচ্ছে তারাও আবার ওই যে ভাগ্নে কোটায় ভাতিজা কোটায় যারা কিনা তাদের বেডরুমে ঢুকতে পারবে এই রকম যোগ্যতা সম্পন্ন মানুষগুলো তাদেরকে নিয়োগ দিচ্ছে। ডক্টর ইউনূসও নিয়োগের ক্ষেত্রে তার বান্ধবী নূরজাহান বেগমকে গ্রামীণ ব্যাংক থেকে উঠায় নিয়ে এসে এখানে নিয়োগ দিলেন। তার ওয়াইফের চিকিৎসক বিধান রঞ্জন রায়কে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। তার ভাই ভাতিজা যারা যারা আছে তাদেরকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ উপদেষ্টা এসব বিষয়ে নিয়োগ দিচ্ছেন। আমরা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলছি, আমরা গণতন্ত্রের জন্য কথা বলছি, এবং আমাদের এই কথা বলা এবং এই লড়াই চলবে। আমাদের কথা বলা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, আমাদের কথা বলা। এখানে যারা আমাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করছে তারা আমাদের মতো একটা দুর্বল মানুষকে, যারা দুর্বল অবস্থায় থেকেও সরকারকে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, তাদেরকে এসে গালিগালাজ করছে। তো করতে থাকুক, চলতে থাকুক, দেখা যাক কে বিজয়ী হয়। গালি বিজয়ী হয়, দুর্নীতি বিজয়ী হয়, লুটপাট বিজয়ী হয়, স্বৈরতন্ত্র বিজয়ী হয়, নাকি গণতন্ত্র বিজয়ী হয়, ওটা আমরা দেখব। আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি, গুম হয়েছি, গ্রেপ্তার হয়েছি, নিদারুণ নিপীড়নের শিকার হয়েছি। আমরা আমাদের খারাপ দিন এখনো অব্যাহত রয়েছে। আমরা অনেক সুন্দর সুন্দর অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি। কোনো অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে আমরা নেইনি। আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ, একটি শক্তিশালী পার্লামেন্ট।